আজকে আমরা পড়ব হচ্ছে নবম অধ্যায়, হ্যাঁ, পরিচ্ছেদ 90, পরিচ্ছেদ 9, পরিচ্ছেদ 9। আজকের বিষয় হচ্ছে শব্দ ও পদের গঠন। তো আগে আমাকে বুঝতে হবে শব্দ আর পদের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, ধরো তুমি একটা ছেলে, তোমার নাম আজমাইন। তুমি যখন স্কুলে যাও তুমি ছাত্র, আবার তুমি বাসায় গেলে আজমাইন। আজমাইন তোমার ব্যক্তিগত নাম। শব্দটা এরকমই, শব্দ যখন পদের মধ্যে অংশ হয়ে যায় তখন সেও একটা পদের নাম ধারণ করে। অর্থাৎ শব্দ যখন বাক্যের অংশ হয় তখন সে পদ নাম ধারণ করে। ঠিক যেমন একটা আজমাইন যখন স্কুলের অংশ হয়ে যায় তখন সে ছাত্র হয়ে যায়, হ্যাঁ। আর এইরকমই শব্দ যখন পদের অংশ হয়, বাক্যের অংশ হয়, তখন সে পদ হয়। তবে পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকতে পারে, নাও থাকতে পারে। যখন বিভক্তি যুক্ত থাকে না বাক্যের অংশ হিসেবে পদের, তখন তাকেও আমরা বলি কি তারও পদ আছে, তারও বিভক্তি আছে, শূন্য বিভক্তি। তখন একটা এ হলো বিষয়। এখন শব্দ মূলের সঙ্গে নানা রকমের বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নানা রকমের শব্দ তৈরি হয়, শব্দমূল। এখন শব্দমূল কি? যেই শব্দটাকে ভাঙলে কিছু ধ্বনি পাবো শুধু, সেটাই হচ্ছে শব্দমূল। আর যদি ভেঙে আমরা একটি শব্দ সঙ্গে আরো অন্য কিছু পাই তাহলে এটা শব্দমূল নয়। যেমন শব্দমূল, ধরো যে গোলাপ, গোলাপ একটা শব্দমূল, কারণ একে যদি আমি ভাঙি কিছু ধ্বনি খালি পাবো। কিন্তু এই গোলাপের সঙ্গে যদি আমি ই যুক্ত করি, দিয়ে যদি আমি এটা করে দিই গোলাপি, তাহলে এখন এটা হলো সাধিত শব্দ। শব্দ মূলের সঙ্গে একটা বিভক্তি যুক্ত করে আমরা একটা নতুন শব্দ শিখলাম, গোলাপি। আর গোলাপিকে ভাঙলে গোলাপ যোগ ই পাবো, তাহলে এটা শব্দমূল নয়, কিন্তু এটা হলো শব্দমূল। তো শব্দমূল আবার দুই রকমের আছে। একটাকে বলা হয় হচ্ছে শব্দমূলের একটা আলাদা নাম আছে, সেটাকে বলে প্রকৃতি। কি বলে? প্রকৃতি। শব্দমূলকে বলে হলো প্রকৃতি। এই শব্দমূল আবার দুই রকমের, একটা হচ্ছে ধাতু, আর একটাকে বলা হয় নাম শব্দমূল। প্রকৃতি দুই রকম, নাম প্রকৃতি, একটা হলো ক্রিয়া প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতির নাম হচ্ছে ধাতু। নাম প্রকৃতি যেই শব্দ দিয়ে তুমি যে শব্দটাকে একটা নাম বোঝায়, যেমন গোলাপ, তাহলে এটা হলো নাম প্রকৃতি, হ্যাঁ। এটা দিয়ে কোনো ক্রিয়াপদ তৈরি করা যাবে না। যদি ক্রিয়াপদ তৈরি করা যায় কোনো মূল দিয়ে, তবে সেটাই হবে ক্রিয়া প্রকৃতি, যাকে আমরা ধাতু বলে থাকি। যেমন ধরো আমি লিখলাম হলো চল। এই চল দিয়ে আমি কিন্তু ক্রিয়া তৈরি করতে পারবো। কেমন? চল যোগ ছে, চলছে, চল যোগ ছে চলছে, চল যোগ ছে চলছে, তাহলে এটা ক্রিয়াপদ তৈরি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ধাতু, কারণ এটা দিয়ে ক্রিয়া তৈরি করা যাচ্ছে। এটাকে বলা হয় না ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির আরেক নাম কি, যদি পরীক্ষায় আসে লিখবা ধাতু। এখন ধাতু দিয়ে যে সবসময় খালি ক্রিয়াপদই তৈরি হয় তা না, বিশেষণ তৈরি হয়। সেটা যেমন ধরো চল দিয়ে আমি বুঝাচ্ছি, চল যোগ আ সমান সমান চলা, চল যোগ আ চলা। তো এখন এই চলাটা তো হলো ভাববাচক বিশেষ্য, ভার্বাল নাউন বলে যাকে, এটা কাজের নাম বোঝাচ্ছে। তাহলে এটা আর এটা হলো ধাতু দিয়ে তৈরি হলো। আবার তুমি দেখো চল যোগ অন্ত, চলন্ত শব্দটিতে দেখো এটা হলো বিশেষণ। এটা কি? বিশেষণ। তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ দুটো তৈরি করছি। এখন দেখো এটা যে ক্রিয়াপদ তৈরি করছে এটাকে বলে ক্রিয়া বিভক্তি। কি বলে? ক্রিয়া বিভক্তি। কিন্তু এটাকে বলা হয় হলো প্রত্যয়। এই দুটাকে বলা হয় হচ্ছে প্রত্যয়। কি বলে? প্রত্যয়, তাই না? এটা আমরা প্রত্যয় হিসেবে আমরা পরিগণিত হবে। এটা দেখছিলেন নাকি?
তাহলে আমরা দেখলাম, আমরা কি দেখলাম যে ক্রিয়ার সঙ্গে ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হচ্ছে, এটা হলো ক্রিয়া বিভক্তি। এটা হলো ধাতুর নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। কিন্তু যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য আর বিশেষণ তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি কি প্রত্যয়। কি বলছি? প্রত্যয়। তাহলে এগুলো হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে বিভক্তি, এটাও প্রত্যয়, এটা হলো প্রত্যয়। এখন এই প্রত্যয়ের মধ্যে ভাগ আছে। যদি ধাতুর সঙ্গে যুক্ত হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে কৃৎ প্রত্যয়। হ্যাঁ, কিন্তু যদি নাম শব্দের সাথে যুক্ত হয় তখন এটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা দেখলাম যে শব্দ তৈরিতে নানা রকমের প্রত্যয় যুক্ত হতে পারে। এটা তো প্রত্যয় সবসময় যুক্ত হয় শব্দের পরে, প্রত্যয় যুক্ত হয় শব্দের পরে। কিন্তু এই যে শব্দ তৈরি হলো, একটা জিনিস আছে এই সেটাও বর্ণ বা বর্ণ সমষ্টি, সেটা শব্দের আগে যুক্ত হয়। শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে। তো এটা কি জিনিস আমরা একটু দেখব যে উপসর্গ, সেটাকে বলে কি উপসর্গ। এখন উপসর্গটা আমি দেখাই দিই। এই যে দেখো, আমি লিখলাম, এক কথা বলো না, আমি লিখলাম হচ্ছে উপসর্গটা কেমন ভাবে লিখলাম, কদ। এই কদ যোগ আকার, কদ যোগ আকার কদাকার, কদ যোগ আকার কদাকার। এই যে দেখো, পদটা কিন্তু শব্দের আগে বসেছে। প্রত্যয়গুলো দেখেছিলাম, বিভক্তিগুলো দেখেছিলাম শব্দের পরে বসছিল। আর এখন আমরা দেখব যে উপসর্গ। এই উপসর্গগুলো কোথায় বসবে? শব্দের প্রথমে, শুরুতে। তো শুরুতে বসে, এখন উপসর্গ কাকে বলে? কিছু যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, তাকে উপসর্গ বলে। তাহলে উপসর্গ কি? বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের আগে বসে শব্দটার অর্থের পরিবর্তন ঘটায়। আকার মানে হচ্ছে আকৃতি, কিন্তু কদ বসলো আগে, কদাকার হয়ে গেল, তখন এটার অর্থ চেঞ্জ হয়ে গেল কুৎসিত আকৃতি। তো একটা শব্দ তার আগে প্রত্যয় বসার কারণে শব্দটার অর্থের পরিবর্তন ঘটছে। তো আমরা দেখলাম যে উপসর্গ কাকে বলে? বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের আগে বসে শব্দের অর্থ চেঞ্জ করে। প্রত্যয় কাকে বলে? বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে শব্দের অর্থ পরিবর্তন, নতুন শব্দ সৃষ্টি করে না। নতুন শব্দ কি? বিশেষ্য বা বিশেষণবাচক শব্দ সৃষ্টি করে। সেটা যদি ধাতুর পরে বসে তাহলে এটাকে বলে কৃৎ প্রত্যয়, আর যদি সেটা শব্দের পরে বসে তাহলে এটাকে বলা হয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর যেটা ধাতুর পরে বসে ক্রিয়াপদ তৈরি করে সেটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। তাহলে আমরা দেখলাম উপসর্গ। উপসর্গ, হ্যাঁ, ইংরেজিতে উপসর্গকে বলে প্রিফিক্স। প্রিফিক্স বলা হয় উপসর্গকে। উপসর্গ নিয়ে প্রথম আলোচনা পাই আমরা 600 খ্রিস্টাব্দে শ্রী পাণিনির ব্যাকরণ বইয়ের মধ্যে। উনি পাণিনি তার ব্যাকরণ বইয়ের অষ্টাধ্যায়ীতে প্রথম উপসর্গ নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি উপসর্গের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। এটার মানে হচ্ছে উপসর্গের নিজের অর্থ থাকে না। যেমন পদ, নিজের কোনো অর্থ নাই, কিন্তু অর্থবাচকতা আছে, অর্থাৎ দ্যোতকতা মানে অন্যের অর্থ পরিবর্তনের ক্ষমতা। পদের নিজের অর্থ নাই, কিন্তু সে আকারের অর্থ চেঞ্জ করে দিতে পারলো, এটাকে বলছেন। কিন্তু আজ কয়েক হাজার বছর পরে এই সংখ্যাটা একটু পরিবর্তন এসেছে, কারণ বাংলা ভাষায় অনেক বিদেশি উপসর্গ এসে যুক্ত হয়েছে পরবর্তীতে, যেগুলোর নিজস্ব অর্থ রয়েছে। তাই আনন্দবাজার পত্রিকায়, আনন্দবাজারের যে নিজস্ব ব্যাকরণ বই আছে, ওইখানে প্রথম দেখলাম, পরে বাংলাদেশে আস্তে আস্তে এটা চর্চা শুরু হচ্ছে। সেখানে সংজ্ঞাটা একটু চেঞ্জ করে বলছে, উপসর্গের অর্থবাচকতা নাও থাকতে পারে, কিন্তু অর্থদ্যোতকতা আছে, এইভাবে বলছে। অর্থাৎ অর্থ থাকতেও পারে, নাও থাকতে পারে, এই কথা বলতে চাইছে। যেমন এখানে অর্থ, পদের কোনো অর্থ নাই, কিন্তু যদি আমি বলি হেড পণ্ডিত, হেড যোগ পণ্ডিত, হেড পণ্ডিত, তাহলে এই যে আমি হেড পণ্ডিত শব্দটা লিখলাম, হেড পণ্ডিত, এই শব্দটার হেডের তো অর্থ আছে প্রধান, হাফ হাতা, হাফ এর অর্থ আছে অর্ধেক, হাফ হাতা জামা, হাফ হাতা। হ্যাঁ, তো এই যে হাফ শব্দটা আছে, এই শব্দটাতে হাফ মানে হচ্ছে অর্ধেক, এটা অর্থ আছে।
তবে আমরা 90% ক্ষেত্রে দেখব উপসর্গের কোনো অর্থ থাকে না। তাহলে উপসর্গ কি? কিছু বর্ণ সমষ্টি শব্দের আগে বসে শব্দের অর্থে চেঞ্জ করে দেয়। পণ্ডিত মানে হল শিক্ষক, হেড পণ্ডিত মানে প্রধান শিক্ষক, এর অর্থটা চেঞ্জ করে দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা উপসর্গ কি জিনিস বুঝলাম। তাহলে এইভাবে নতুনভাবে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। আমাদের সাব চ্যাপ্টারের নাম হচ্ছে কি 9 অধ্যায় শব্দ ও পদের গঠন, কিভাবে গঠন করা যায়। আরেকভাবে আমরা নতুন শব্দ গঠন করি, সেটাকে বলা হয় হচ্ছে দ্বিরুক্তি। প্রিয় এদিকে তাকাও, দ্বিরুক্তি। দ্বিরুক্তি সেটা হচ্ছে, এখন ভিডিও হচ্ছে, তুমি যদি কথা বলে হবে তাহলে তোমাকে মারবো, সেটা ভিডিও হয়ে যাবে, এটা তো এরকম তুমি ভাইরাল হতে পারো। তা আমি যেটা বলছি আমার কথা শোন, গায়ে হাত দিস না হবে। তাহলে হলো দ্বিরুক্তি। দ্বি মানে হচ্ছে দুই, দ্বি মানে দুই, দ্বিরুক্তি মানে হচ্ছে দুইবার উক্তি, দুইবার বলা। তো একটা শব্দকে দুইবার বলার কারণে শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড দ্বিরুক্তি, দুইবার উক্তি। যেমন তোমরা বলবো স্যার একটু উদাহরণ দিলে ভালো হয়। মনে করো তুমি বলছো আমার জ্বর হয়েছে, এই শব্দটার অর্থ আর আমার জ্বর লাগছে অনেক পার্থক্য। জ্বর লাগছে দুইবার উক্তি মানে দুইবার ব্যবহারের কারণে অর্থটা পরিবর্তন হয়ে গেল, এখানে বাড়লো না আরো কমে গেল। জ্বর লাগছে মানে আমার জ্বর হয়েছে, কিন্তু জ্বর লাগছে মানে হচ্ছে জ্বরের অনুভূতি হচ্ছে, কিন্তু জ্বর হয়তো হয় না, ফিলটা ওরকম লাগছে আমার। তাহলে অর্থটা, গভীরতাটা, ডিপনেসটা আরো কমে আসলো। কিন্তু সবসময় তা হয় তা না, অনেক সময় বেড়েও যায়। যেমন বললাম হাড়ি মিষ্টি, এখানে এক হাড়ি মিষ্টি বললাম, যা বোঝায় হাড়ি বলতে অনেক বোঝাচ্ছে, বহুত, এখানে আবার বেড়ে গেল অর্থটা। ধারাবাহিকতাও বোঝায় অনেক সময়। ঘরে বলে আসো, হ্যাঁ এবারে নির্বাচন হবে স্বচ্ছ। ঘরে বলতে প্রত্যেক বাড়িতে, এটা ধারাবাহিকতা বোঝাচ্ছে। তাহলে আমরা একটা শব্দকে দুইবার ব্যবহার করে অর্থের পরিবর্তন আনতে পারি। তো অনেক সময় আবার এই যে দুটা শব্দ একই রকম নাও হতে পারে। অঙ্ক টঙ্ক তো ভালো করে করিস না, অঙ্কের সাথে মিলিয়ে টঙ্ক, একই রকম শব্দ না, একটু চেঞ্জ করে দিয়েছি। পড়া টড়া তো করিস না, হ্যাঁ জামা টামা তো পরে আসিস নি, মনের কথা। এখন এই যে বললাম, এগুলো হচ্ছে আমাদের দ্বিরুক্তি। এদের একটু সামান্য পরিবর্তনের দ্বিরুক্তি, আর কিছু আছে পুরো হুবহু একই রকম ব্যবহার করে দ্বিরুক্তি করা হয়। তো এইভাবে দ্বিরুক্তির ব্যবহার আমরা করলাম। এখন দেখব যে লগ্ন মানে লেগে থাকা। লগ্ন শব্দের সে লেগে থাকা থেকে, কি থেকে লেগে থাকে, শব্দের সঙ্গে লেগে থাকে যেগুলো, তাকে লগ্ন বলে। এই লেগে থাকা জিনিসগুলো 4 ধরনের আছে। কয় ধরনের আছে? লেগে থাকা জিনিসগুলো 4 ধরনের আছে। যেমন প্রথমে হচ্ছে বিভক্তিও লেগে থাকে, শব্দের সঙ্গে লেগে থাকে। হ্যাঁ, যেমন ধরো আমি বলছি, বিভক্তি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বাক্যে বিভক্তি থাকলে ওই বিভক্তি দেখে আমরা কিন্তু কারক নির্ণয় করি। কারণ কারক নির্ণয়ের নিয়মই হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করো। কর্তাকারক, কর্তৃকারক, হ্যাঁ অপাদান কারক, অধিকরণ কারক। এই যে আগে ছিল সম্প্রদান, এখন বাদ হয়ে গেছে, এই কর্মের মধ্যে চলে গেছে। কর্তাকারক, কর্মকারক, অপাদান কারক, অধিকরণ কারক। তো এই কারকগুলো আমরা নির্ণয় করি বিভক্তি দিয়ে। আর বিভক্তি একটি বাক্যে একটি শব্দকে সম্পৃক্ত করে তুলে। হ্যাঁ, কিভাবে? রফিক বইটি দাও, রফিক বইটি দাও, এই কথাটা বললাম, কিন্তু রফিকের সাথে একটা বিভক্তি যুক্ত করলাম। কে বিভক্তি? রফিককে বইটি দাও, অর্থ আলাদা হয়ে গেল। রফিক বইটি দাও মানে রফিক তুমি বইটা দাও, আর বললাম রফিককে বইটি দাও, তাহলে পুরো অর্থটা চেঞ্জ হয়ে গেল। এই কে বিভক্তি। তো বিভক্তি দিয়ে আমরা কারক নির্ণয় করতে পারি। হ্যাঁ, বিভক্তি দিয়ে আমরা কারক নির্ণয় করি, তাই বিভক্তি খুব জরুরি। আগে আমরা বিভক্তি দেখতাম, লেখা থাকতো প্রথমা বিভক্তি মানে শূন্য, দ্বিতীয় হলো কে রে, তৃতীয় হলো দ্বারা দিয়া করতে, চতুর্থী আবার কে রে, পঞ্চমী হতে থেকে চেয়ে যুক্ত হলে, ষষ্ঠী রয়ে, সপ্তমী এওয়াতে। হ্যাঁ, কিন্তু বর্তমানে এরকম না করে যে বিভক্তি যুক্ত হয় সেটাকে বলতে হবে এ বিভক্তি যুক্ত হয়েছে, তে বিভক্তি যুক্ত হয়েছে, দ্বারা বিভক্তি যুক্ত হয়েছে, হ্যাঁ হতে বিভক্তি যুক্ত হয়েছে। তোমার রফিকের চেয়ে করিম বড়, এই চেয়েটা কি? বিভক্তি। তো এই চেয়েটা বিভক্তি, তো বলতে হবে চেয়ে বিভক্তি যুক্ত হয়েছে। আমরা প্রথমে এটা পঞ্চমী বিভক্তি যুক্ত হয়েছে, পঞ্চমী বলা লাগে না, চেয়ে বিভক্তি যুক্ত হয়েছে, হতে বিভক্তি যুক্ত হয়েছে। তো এইভাবে আমরা কি করি? আমরা এই বিভক্তিগুলো আমরা নির্ণয় করি। তাহলে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে শব্দের টিকে বাক্যের সঙ্গে সম্পৃক্ত করে, বাক্যটার অর্থকে পূর্ণতা আনে। এরপরে আছে নির্দেশকে ইংরেজি বলে আর্টিকেল। আর্টিকেল মানে হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করা। হ্যাঁ, কিন্তু আসলে আর্টিকেল বললেও
আমি বলবো এটা ডেফিনিট আর্টিকেল, যেটা মানে নির্দিষ্টতাবাদী, মানে দি। তো আমাদের বাংলা ভাষায় খালি দি ব্যবহার হয় না, এরকম ব্যবহার হয় কি টি, টুকু, টি বা টুকু ব্যবহার হয়। হ্যাঁ, আমটুকু খেয়ে ফেলো, এই টুকুটা ওটা নির্দিষ্ট করলো। বইটি দাও, বইটাকে নির্দিষ্ট করলো দিয়ের মতো। তো এই যে টি টুকু শব্দের শেষে যুক্ত হয়, এগুলো একটা লগ্ন, মানে লগ্ন মানে লেগে থাকে, এটাও একটা লগ্ন। ঠিক তেমন এগুলোকে বলা হয় হচ্ছে নির্দেশক, নির্দিষ্ট করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার দেখি যে বচনও কিন্তু লেগে থাকে, দিয়ে ওটাকে তৈরি হয়। কেমন? বইগুলো অনেক ভালো, তো বইয়ের সাথে গুলো যুক্ত হলো, গুলোটা একটা লগ্ন, লগ্ন মানে লেগে থাকা। তো বইয়ের সঙ্গে গুলো যুক্ত হয়ে শব্দটাকে বহুবচন করলো না? বইটি অনেক ভালো আর বইগুলো অনেক ভালো, অর্থের অনেক পার্থক্য। বইগুলো অনেক ভালো, অনেকগুলো বই বোঝাচ্ছে। তো এই বচনও আমরা এক বচন, বহু বচন, যাকে বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা, যেটা ইংরেজিতে বলে নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এই বচন করার জন্য আমরা কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করি, এগুলো হচ্ছে লগ্ন। তো সো লগ্নকে আমরা 3 রকম শিখলাম, আরেক রকম লাস্ট 4 রকম লগ্ন আছে, সেটা হচ্ছে বলক। বলকটা কি? আমরা জোর দেওয়ার জন্য, আমরা কথাতে জোর দেওয়ার সময় কখনো কখনো আমরা ই বা ও যুক্ত করে দি, লগ্ন যুক্ত করি। এই ই বা ও যুক্ত করাটাও এক ধরনের লগ্ন, সেটাকে বলে বলক। যেমন তোমরা বলবা তোমাকেই যেতে হবে, এই যে ইটা যুক্ত হলো, তোমাকেই যেতে হবে, এই যে ইটা যুক্ত হলো, এই ইটা হচ্ছে বলক। আমারও প্রয়োজন ছিল, এই ওটা কি? বলক। বলক জোর দেওয়ার জন্য আমরা ই ও ব্যবহার করি। তোমাকেও চুপ থাকতে বলেছিলাম, ওটা হচ্ছে বলক। আমাদেরও এই ব্যাপারে সচেতন হওয়া উচিত, ওটা এখানে বলক। তোমাকেই যেতে হবে, এই ইটা হচ্ছে বলক। সো আমরা বলকটা বুঝে গেলাম। আমরা কিভাবে কত রকম প্রক্রিয়ায় শব্দ তৈরি হয় তার কিছু দেখলাম, আরো আছে অনেক প্রক্রিয়া, যেমন সমাস। সমাসের মধ্যেও কিন্তু আমরা শব্দ তৈরি করতে পারি। সমাসে কি করে? সমাসে কিন্তু কোনো কিছু যুক্ত করে না, একাধিক শব্দ, 2 বা ততোধিক শব্দ যুক্ত হয়ে এক শব্দে পরিণত হয়, সেটা হলো সমাস। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। যেমন ধরো আমি বললাম রেল দিয়ে চলে যে গাড়ি, রেল 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 দিয়ে চলে যে গাড়ি, রেল দিয়ে চলে যে গাড়ি। এখন এটার নাম মানে কি দিলাম? রেলগাড়ি। রেল দিয়ে চলে যে গাড়ি, রেলগাড়ি। দেখো এটা কিন্তু একটা বাক্য না, এটা একটা বাক্যাংশ, ইংরেজিতে বলে ক্লজ। হ্যাঁ, বাক্যাংশ। হ্যাঁ, তুমি কি পড়া বিষয় কিছু বলবা না অন্য বিষয়ে? হ্যাঁ, একটু থামো, শেষের কথা চলে এসেছে, একেবারে শেষের কথা। রেল দিয়ে চলে যে গাড়ি, রেলগাড়ি। এই যে বাক্যাংশ, এটা কিন্তু পুরোটা বাক্য না। এখন যদি আমি এটা পুরো বাক্য করি, রেল দিয়ে চলে যে গাড়ি, সেই গাড়িতে চড়ে ওহি যাবে হচ্ছে গ্রামের দাদির বাড়ি যাবে, গ্রামে। তো এখন আমি যে একটা পুরো বাক্য, এটা একটা অংশ, কিন্তু আমি যখন বলবো রেলগাড়িতে চড়ে ওহি গ্রামে যাবে, তখন শুনতে বেশি ভালো লাগছে। কারণ কি? একটা পুরো বাক্যের অংশ বলতে হচ্ছে। রেলগাড়িতে চড়ে, রেল দিয়ে চলে যে গাড়ি, সেই গাড়িতে চড়ে ওহি যাবে গ্রামের বাড়ি। আর আমি বললাম রেলগাড়িতে চড়ে ওহি যাবে গ্রামের বাড়ি। এটা অনেক পার্থক্য হয়ে গেল। এটাতে আমরা কি বুঝি? যে একটা বাক্যাংশকে এক পদে পরিণত করা হচ্ছে। তাহলে কয়েকটা শব্দ মিলে এক শব্দে পরিণত করে আমরা শব্দ গঠন করতে পারি। এই শব্দ গঠন করার প্রক্রিয়া যতগুলো শিখলাম, তার মধ্যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এতে কি লাভ হয়? সময় কম লাগে বলতে, শুনতেও শ্রুতি মধুর হয়, ভাষাটাও প্রাঞ্জল হয়, এবং বাংলাদেশ ভাষার শব্দ ভান্ডার বৃদ্ধি পায়, শব্দ সৃষ্টি হয়। এইভাবে আমরা দেখতে পাই যে সমাসের মাধ্যমেও আমাদের বাক্য শব্দ গঠন হতে পারে। এবার লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে ছোট্ট জিনিস, সেটা শব্দ আর পদের পার্থক্যটা কি। শব্দ হচ্ছে অভিধানে থাকে, ডিকশনারিতে আছে, শব্দ ভান্ডার, এগুলোর অর্থ থাকে। আর পদ হচ্ছে একটা বাক্যের অংশ। পদ যখন বাক্যের অংশ হয়ে যায়, তুমি বলছিলাম না একজন আজমাই যখন স্কুলে চলে যায় তখন সে স্টুডেন্ট হয়ে যায়, তেমনি শব্দ যখন বাক্যের অংশ হয়ে যায় তখন সে হয়ে যায় পদ। এই জন্য ইংরেজিতে খুব সুন্দর করে বলে পার্টস অফ স্পিচ, কথার অংশ। তাহলে শব্দ যখন বাক্যের অংশ, কথার অংশ হয়ে যায়, তখন সেটা পদ হয়ে যায়। তাহলে পদ। আবার অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন, পরস্পরের কোনো সম্পর্ক নাই, কিন্তু বাক্যের মধ্যে যে পদগুলো থাকে একটার সাথে একটা সম্পর্ক আছে। একটা যদি চেঞ্জ করে দাও, অর্থ চেঞ্জ হয়ে যাবে। স্যার স্টোরেজ কমে যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, স্টোরেজ কমে যাচ্ছে স্যার। আচ্ছা, কমুক।
এরপরে থ্যাংক ইউ, তাহলে এটুকু রাখো, তাহলে বন্ধ করে দাও।